গত পরশুদিন সকালবেলা আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল ব্রাহ্মণবাড়িয়াগামী ঢাকা থেকে ছেড়ে যাওয়া তিতাস কমিউটারের দুটি টিকিট সংগ্রহ করার জন্য। তো আমি বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7:30টার দিকে। আমি কমলাপুর স্টেশনে পৌঁছেছি তখন বাজে সময় 8:30। তখনও টিকিট দেওয়া শুরু হয়নি। আমি গিয়ে দেখি তিতাস কমিউটার ট্রেনের সামনে, অর্থাৎ কাউন্টারের সামনে বিশাল বড় লাইন। সেখান থেকে আমি এই ভিডিওটি ধারণ করেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় লাইনের মধ্যে দাঁড়ানো মানুষ। চারপাশের পরিবেশটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন চিরচেনা এই কমলাপুর রেলওয়ে স্টেশন। 24 আওয়ার্স, 24 ঘন্টা এখানে মানুষ আসা যাওয়া করে, যাতায়াত করে। এই যে স্টেশনের পাশেই অনেক মানুষ অপেক্ষারত রয়েছে, তারা দেশের বিভিন্ন অঞ্চলে গন্তব্যে যাবে। শীতের মধ্যে দেখতে পাচ্ছেন সবার শরীরেই পর্যাপ্ত পরিমাণ পোশাক। এই পোশাক তারা শীতের কারণে পরেছে এবং সবাই অপেক্ষা রয়েছে। আমার যতটুকু ধারণা সম্ভবত সবাই তিতাস কমিউটারের যাত্রী। আমি বেশ কিছুক্ষণ এদিকে সেদিকে ঘোরাফেরা করলাম। আমি অপেক্ষায় রইলাম যে কখন টিকিট দেওয়া শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু টিকিট দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে লাইনে যারা ছিল তারা এগিয়ে আসা শুরু করছে। এই যে দেখতে পাচ্ছেন টিকিট নিয়ে মানুষ বের হচ্ছে। তো আমি আপনাদেরকে প্ল্যাটফর্মের ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করতেছি। মানুষ আসতেছে আবার যাচ্ছে, মানে সবসময় দিনরাত 24 ঘন্টা এই স্টেশন প্রাণবন্ত থাকে, মানুষ আসা যাওয়া করে। এই যে ট্রলি নিয়ে যাচ্ছে, আবার কেউ খালি হাতে যাচ্ছে, কেউ নিজের মাল নিজেরা বহন করছে, আবার দুইজন মিলেও বহন করছে। আর পাশে যারা স্টেশনের পাশে দাঁড়িয়ে আছে অপেক্ষারত যাত্রীরা, টিকিটের আশায় তারা দাঁড়িয়ে আছে, টিকিট পেলেই চলে যাচ্ছে। মানুষ সবার সাথেই কম বেশি মালামাল রয়েছে। কারো ব্যাগ রয়েছে, কারো সুকেস, তারপর কারো বস্তা, তারপর হাত ব্যাগ, হ্যান্ড ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, কাপড়ের ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে মানুষ এসেছে। এই যে দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে দাঁড়ানো রয়েছে অনেক মানুষ, শত শত মানুষ লাইনে দাঁড়ানো। আমি আপনাদেরকে লাইনটি দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু পর্যন্ত এই তিতাস ট্রেনের টিকিটের লাইন গিয়েছে। এই যে দুইজন মানুষ লাইনের ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছেন, কিন্তু লাইনে যারা ছিল তারা তাদেরকে আটকে বললেন যে লাইনের শেষ মাথায় যেন গিয়ে তারা দাঁড়ায়। যে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু ঘুরে অনেকটা দূরে চলে এসেছে। খুব সম্ভবত প্রায় 100-র মতো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে উপরের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করেছি এবং এটা হলো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টিকিট দেওয়া কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, যার পরিবর্তে উৎসুক যারা টিকিট নেবে তারা কে আগে যাবে সেটা নিয়ে মোটামুটি কিছুটা দর কষাকষি হয়েছে। তবে লাইনের বাইরে কাউকে যেতে দিচ্ছে না, যেন মানুষ লাইনের বাইরে গিয়ে টিকিট যেন না নিতে পারে সেজন্য সতর্ক করা হচ্ছে। আমি আপনাদেরকে আরও কি কি ট্রেন সেখানে দাঁড়ায় এবং সেখান থেকে কোন কোন ট্রেনের টিকিট দেওয়া হয় সেগুলো দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর মানুষ, বিশেষ করে তিতাস কমিউটার লাইনের মধ্যে আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি। আমরা দুটি টিকিট পেয়েছি। আমরা পেয়েছি খ বগির 13 এবং 14 নম্বর টিকিট। তো আমরা টিকিট নিয়ে ভিতরে চলে এসেছি। এখন আপনাদেরকে আমি ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হবে, অনেক সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন ভিতরেও হাজার হাজার মানুষ, শত শত মানুষ অপেক্ষা করছে। যে অবস্থানরত দেখতে পাচ্ছেন চারপাশে মানুষ রয়েছে, সবার নজর স্ক্রিনের দিকে। স্ক্রিনের মধ্যে সবাই দেখতেছে যে কার ট্রেন কোন লাইনে আসবে। সাধারণত এখনও 10-12টি লাইন রয়েছে, সেই লাইনের মধ্যে বিভিন্ন ট্রেন আসা যাওয়া করে।
আমাদের যেই তিতাস ট্রেন, সেই ট্রেনটির আমরা যখন স্টেশনের মধ্যে ভিতরে প্রবেশ করেছি তখন 9:20 বাজে। তখন আমাদের ট্রেন আসার কথা, কিন্তু আমাদের ট্রেন আসে নাই। হয়তো কোনো কারণে লেট করতেছে, যার কারণে আমরা হাঁটতেছি। আমাদের ট্রেন অনেকটাই লেট করেছে। আপনাদেরকে এ বিষয়ে পরে বলতেছি, আগে ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। দেখেন, আমাদের মতো অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। এই যে এটা হলো 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন। 1 নাম্বার পিছনে ফেলে এসেছি, 2 এবং 3 লাইন দেখতে পেলাম। তারপর সামনের দিকে যাচ্ছি 4 নাম্বার লাইনের দিকে। সেখানেও দেখতে পাবেন যে মানুষ দাঁড়ানো রয়েছে। অনেক মানুষ, শত শত মানুষ, সবাই অপেক্ষা করছে কার ট্রেন কখন আসবে। আর আমি আপনাদেরকে ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এই যে সবার নজর স্ক্রিনের দিকে। কখন ট্রেন আসবে, কোন ট্রেন কত নাম্বার লাইনে আসবে সেটাই দেখছে সবাই। যে দেখতে পাচ্ছেন, সবার নজর স্ক্রিনের দিকে। আমি স্ক্রিনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর আগে আমরা 3 এবং 4 দেখেছি, 2 এবং 3 দেখেছি। এখানে হলো 3 এবং 4 নম্বর লাইন, 4 এবং 5 নম্বর লাইন। আগে দেখেছি 2 এবং 3, এখানে 4 এবং 5 নম্বর লাইন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করছি যে এই যে এটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে অপেক্ষারত একটি সুন্দর স্থান। খুব সুন্দর গাছপালা রয়েছে, বসার জায়গা রয়েছে, খুবই নীরব। দেখতে পাচ্ছেন মানুষ সেখানে বসে আছে। অনেক মানুষ, প্রায় 50-60 জনের মতো মানুষ বসে আছে। তো আমি তাদেরকে দেখে আবার ভিতরের দিকে চলে আসলাম। আমি আরও সামনের দিকে যাচ্ছি। এই যে আমরা এখানে দেখলাম 4 এবং 5 লাইন, 5 নম্বর লাইন, সরি 6 এবং 7 নম্বর লাইন, আর ওই যে 8 নম্বর লাইন, আর ভিতরে 14 এবং 18 নম্বর লাইন। কিছুদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছেন। ওনার প্রতি শোক জানিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। আপনারা এই যে উপরে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 10, 14 এবং 18। আর এখানে হলো অনলাইন স্ক্রিন, কখন ট্রেন কোন লাইনে আসবে সেটা দেখানো হচ্ছে। আমি আপনাদেরকে উপরের লেখাটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন 8, 14 এবং 18 নম্বর লাইন হলো ওইটা, বাইরেরটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়ানো রয়েছে, চারপাশে মানুষ, সবাই হাঁটাহাঁটি করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, সবাই অপেক্ষা করছে, অপেক্ষমান যাত্রী। এই যে কেউ আসছে যাচ্ছে, মানে এই কমলাপুর রেলওয়ে স্টেশন 24 ঘন্টাই ওপেন থাকে, খোলা থাকে, ট্রেন আসে যায়। মানে প্রাণবন্ত একটি স্টেশন। যারা গেছেন তারা অবশ্যই দেখেছেন 24 ঘন্টা। আমি আস্তে আস্তে একেবারে 8, 14 এবং 18 নম্বর লাইনে চলে এসেছি। এটি হলো 8 নম্বর লাইন, তারপর 5 নম্বরে হলো 14, তারপরে একেবারে শেষে হলো 18 নম্বর লাইন। এই যে 18 নম্বর লাইন আপনাদের একবার ওই যে দেখতে পাচ্ছেন একটি ট্রেন দাঁড়ানো আছে, 18 নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়ানো আছে। এই যে এ হলো পরিস্থিতি। আমি আপনাদেরকে বাইরের পরিস্থিতিটাও দেখানোর চেষ্টা করছি। কুয়াশা, খুবই শীত। ওই দিন প্রচুর কুয়াশা পড়েছিল, খুবই শীত ছিল। আমি উপরের দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ওভারব্রিজের উপর দিয়ে মানুষ আসা যাওয়া করছে। আর এটি তো ট্রেনের লাইন। তারপর এখন আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে অনেক মানুষ বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনের পিলারের নিচে খুব সুন্দর, স্টেশনের পিলারের নিচে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। সেখানে মানুষ বসে অপেক্ষা করছে কার ট্রেন কবে আসবে, এগুলো
সবাই প্রদক্ষিণ করছে, পর্যবেক্ষণ করছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনের মধ্যে ওই যে একটি ট্রেন দাঁড়ানো আছে একেবারে মাঝখানে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। সরি, এটা 6 নম্বর লাইন। 6 নম্বর লাইনের মাঝখানে একটি ট্রেন দাঁড়ানো আছে। আমি সামনের দিকে যাচ্ছি। এখানে একটি খুব সুন্দর বিষয় আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। এই যে দুটি কুকুরের কিছু খেলা আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই কুকুরগুলো খেলায় মেতে উঠবে। এই যে এই কুকুরটি ডাক দিলেই আরেকটি কুকুর চলে আসবে, আপনারা অপেক্ষা করেন। কুকুরটি ব্যায়াম করতেছে, প্রস্তুতি নিচ্ছে। একটু অপেক্ষা করুন, আসতেছে। এই যে আসতেছে। আমি দূর থেকে ভিডিও করব। এই যে চলে এসেছে। আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করতেছি, কুকুরগুলো চলে এসেছে। কুকুরকে বিশ্বাস নেই, কখন কামড় বসিয়ে দেয় বলা যায় না। এজন্য আমি দূরত্ব বজায় রাখলাম, একটু দূরে চলে আসলাম। কুকুর কখন কামড় মেরে বসে বলা যায় না, সেজন্য আমি একটু দূরে চলে আসলাম। কুকুরগুলো চলে গেল। আমি আমার আগের বিষয় নিয়ে আলোচনা করতেছি। এই যে মানুষ সবাই দাঁড়ানো রয়েছে, অনেক মানুষ, শত শত মানুষ, প্রত্যেকটা লাইনে মানুষ দাঁড়ানো। 5 এবং 4 নম্বর লাইন এটা। এই যে মানুষ দাঁড়ানো রয়েছে, বসে রয়েছে, অপেক্ষা করছে, অপেক্ষমান যাত্রী। আমি দেখি এই লাইনে কোনো ট্রেন ছিল কিনা। 4 নম্বর লাইনে কোনো ট্রেন আছে কিনা দেখা যাক। না, 4 নম্বর লাইনে কোনো ট্রেন নেই। আমরা 4 নম্বর লাইনে কোনো ট্রেন দেখতে পাচ্ছি না। তার মানে 4 নম্বর লাইন পুরোই খালি। হয়তো কোনো ট্রেন আসবে, সেজন্য খালি রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে 2 লাইনের মাঝখানে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, গাছের ব্যবস্থা রয়েছে। ফুল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ খুব সুন্দরভাবে লাগানো আছে। এটি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। এটি হলো 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনেও আমরা কোনো ট্রেন দেখতে পেলাম না, সম্পূর্ণ খালি। 3 নম্বর লাইনটিও খালি রয়েছে। আমরা 3 নম্বর এবং 2 নম্বর লাইনের মাঝখানে এই খালি জায়গাটি দেখতে পাচ্ছি। অনেক মানুষ, শত শত মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে না গিয়ে আমি আবার স্টেশনের ভিতরে প্রবেশ করে ফেললাম। আপনাদেরকে ভিতরের মানুষের কোলাহল, অপেক্ষমান মানুষ, যাত্রী যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষ। আমি আবার চলে আসলাম 1 নম্বর লাইনে। এটি হলো 1 নম্বর লাইন। 1 নম্বর লাইনেও কোনো ট্রেন নেই। যাত্রীরা 40 টাকার মাঝে 50 টাকা রাখে। টিকিটের দাম কত? টিকিটের দাম 40 টাকা, হইলে 10 টাকা বেশি রাখে, 50 টাকা। সবসময় এরকম হয়? হ্যাঁ, সবসময় এরকম করে। আপনি মাঝে মধ্যে আসেন? হ্যাঁ, মাঝে মধ্যে আসি। আমি তো আজকে আসছি, কি করতেছি? এরকম করতেছে? হ্যাঁ, করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এই বিষয়ে আমরা হ্যাঁ, আর একটু ভাইলে ফুট উঠে। আমাকে কিছু কথা বললে হ্যাঁ, ফুট উঠে যা বেটা, যা এখান থেকে। রাগ দেখায়? রাগ দেখায় মানে? সবসময় এরকম দুর্নীতি? হ্যাঁ, সবসময় এই আচার ব্যবহার খারাপ করে, এই যে টিকিট কালেক্টর। তিতাসের ব্যাপারে? হ্যাঁ, শুধু তিতাস কাউন্টার? তিতাস কাউন্টার সবসময় নিয়ম করে। 40 টাকা মানে 75 টাকার লেখা থাকে, 80 টাকা রেখে দেয়। হ্যাঁ, 40 টাকা লেখা থাকে, 50 টাকা রেখে দেয়। ও ভাঙতি নেই, ভাঙাইলে যদি কিছু বলে ভাঙাই নেই। ওই যে এখানে যে এক্সট্রা রেলের স্টেশন মাস্টারের কোনো সময় পাওয়া যাবে না। আমি কয়েকবার ঘুরছি অভিযোগ দেওয়ার জন্য। হ্যাঁ,
আর ওই স্টেশন মাস্টার নিজেই অভিযোগকারী আর তার দোষী সে তাকেই রেখে নেয়। না থাকার কারণে দর্শক ইয়ারা আর কোনো অভিযোগ দেওয়া যায় না, কিছু বলা যায় না, কারণ সে তো নিজেই দোষী। আমি দেখতেছি, আমি যতবার আমি কয়েকবারই আসছি, আমি প্রায়ই যাই। যেহেতু উনি থাকে না অভিযোগ হ্যাঁ, দিতে পারেন না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। ওরা সাংঘাতিক অনিয়ম করতেছে। আচ্ছা ঠিক আছে। রেলের মধ্যে রেল কর্মচারীরা যা অত্যাচার করতেছে এটা বলার বাহিনী, কেউ বলতে পারে না, কোথায় বলবে। নীরব মানুষ, নীরব। হ্যাঁ না, নীরব না, যারা নাকি একটু ভালো সচেতন তারা তো ফার্স্ট ক্লাসে যায়, হ্যাঁ ফার্স্ট ক্লাস। কিন্তু যারা নাকি সাধারণ একটু মানুষ। সাধারণ মানুষ এরা তো থার্ড ক্লাসে যায়। তার এই যে কমিটির ট্রেনে যায়, এখানে তো অত্যাচারটা সবচেয়ে বেশি। আর যারা নাকি সচেতন মানুষ তারা ফার্স্ট ক্লাসে যায়, ফার্স্ট ক্লাসে সার্ভিস এই সুন্দর বুঝতে পারছে। জন যারা সাধারণ ট্রেনে যায় তাদের উপরে বেশি। হ্যাঁ, এরা যে অত্যাচার মানে এদের অত্যাচারের আর থাকে না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট হ্যাঁ করে ইনশাআল্লাহ দেখবো ওকে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন যে আমি যখন ভিডিও করতেছিলাম তখন এক মুরব্বী আঙ্কেল আমার ক্যামেরার সামনে এসে ওনার দুঃখের কথা জানালেন। উনি অভিযোগ জানালেন যে তিতাস ট্রেনের সাধারণ টিকিট হলো ৭৫ টাকা, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ভাড়া হলো ৭৫ টাকা, কিন্তু স্টেশনে যারা টিকিট বিক্রি করছে তারা নাকি ৮০ টাকা রাখছে। এই অভিযোগটা দেওয়ার জন্য তিনি স্টেশন মাস্টারের রুমে গিয়েছিলেন, সেখানে পেলেন না। তাছাড়াও এখানে ৪০ টাকার ভাড়া ৫০ টাকা, ৩০ টাকার ভাড়া ৪০ টাকা রাখা হচ্ছে। এই অভিযোগটি দেওয়ার জন্য মুরব্বী অনেক দিন স্টেশন মাস্টারের কাছে বা স্টেশন মাস্টারের রুমে গিয়েছেন, কিন্তু কোনো ফায়দা পান নাই। ওনাকে অভিযোগ দেওয়ার মতো ওনাকে সিটে পাওয়া যায়নি। উনি হয়তো কোথাও চলে গেছেন বা কোথাও ওনাকে পাওয়া যাচ্ছিল না। তাছাড়া যখন অতিরিক্ত টাকা রাখা হয় তখন উনি বিষয়টি তাদেরকে বলার পরে তখন যারা টিকিট বিক্রি করে তারা রেগে আসে, মানে ভোক্তাদের কোনো কথা শুনতে চায় না, যারা ক্রেতা তাদের কথা শুনতে চায় না, বলে নিলে নেন, না নিলে চলে যান। মানে একটি জবরদস্তি, প্রত্যেকটা টিকিটের মধ্যে ২০ টাকা, ১০ টাকা, ২০ টাকা বেশি রাখে, কমপক্ষে ৫ টাকা হলে বেশি রাখে। আপনারা যারা তিতাস কমিউটার ট্রেনে আসা যাওয়া করবেন তারা হয়তো বিষয়টি খেয়াল করবেন যে কমপক্ষে ৫-১০ টাকা বেশি রাখেই। ৬৫ হলে ৭০, ৭০ হলে ৮০, মানে তারা ৫-১০ টাকা সবসময় কম দেয়। এই বিষয়টি আমিও দেখেছি, আমি নিজেও ভুক্তভোগী, আমি এটা স্বীকার করি, অস্বীকার করার কিছু নেই। এ বিষয়ে যদি কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় তাহলে ভোক্তারা তথা ক্রেতার যারা যাত্রী তারা সবসময় হয়রানি হচ্ছে। এ বিষয়ে যদি কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় তাহলে আশা করি খুব খুশি হব সবাই, শুধু আমি একা না, সবাই খুশি হবে। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন রইল আমাদের সবার। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখনও কিন্তু আমাদের ট্রেন আসে নাই। একটি ট্রেন এসেছে, কোনো গন্তব্য থেকে একটি ট্রেন এসেছে, তাদের যাত্রীরা বের হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে প্রবেশ করার সময় সাধারণত ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করা হয়, আর যখন ট্রেন আসে, যখন বের হওয়ার সময় আসে, যখন ট্রেন আসে তখন ২ নম্বর গেট দিয়ে যাত্রীদেরকে বের হওয়ার জন্য আহ্বান করা হয় এবং অনুরোধ করা হয়। যাত্রীরা সেভাবেই বের হয়, যেন কোনো ঝামেলার সৃষ্টি না হয়, আসা যাওয়ার পথে কোনো বিভেদ সৃষ্টি না হয়। সেজন্য রেল কর্তৃপক্ষ এক গেট দিয়ে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করায় এবং ২ নম্বর গেট দিয়ে বাহির করায়। আপনারা ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন যে বাম পাশের গেট দিয়ে প্রবেশ করে এবং ডান পাশের গেট দিয়ে বের হয়। আর যদি বাইরে থাকেন তাহলে দেখতে পারবেন যে ডান পাশের গেট দিয়ে প্রবেশ করে এবং বাম পাশের গেট দিয়ে বাহির হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যারা টিকিট চেকার টিটি তারা টিকিট চেক করছে যাত্রীদেরকে, যারা বিনা টিকিটে ভ্রমণ করছে তাদেরকে জরিমানা করছে। তো আমরা ভিতরের সম্পূর্ণ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিতরে আর কোনো কিছু বাকি নাই, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘুরে ঘুরে আমি দেখিয়েছি যে শত শত যাত্রীরা অপেক্ষমান রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নম্বর লাইন, ১৪ এবং ১৮ নম্বর লাইনও আপনাদেরকে দেখিয়েছি।
সব কিছুই আপনাদের দেখিয়েছি। আপনারা জানেন, অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। ভিতরে প্রবেশ করে হাতের ডান পাশে হলো টয়লেট, সাধারণ টয়লেট। সেখানে যাদের দরকার হয় যেতে পারবেন, এবং ভিতরে প্রবেশ করে ডান পাশে খাওয়ার পানির ব্যবস্থাও রয়েছে। আপনার আরেকটি বিষয় দেখুন, লক্ষ্য করুন যে এখন মানুষ কিন্তু প্রচুর মানুষ প্রবেশ করছে। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই মানুষের উপস্থিতি বাড়ছে। শত শত মানুষ প্রবেশ করছে। আগে এই জায়গার মধ্যে মানুষ কম ছিল, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখন প্রচুর মানুষ বাইরে থেকে যাত্রী আসতেছে, প্রবেশ করতেছে অনেক মানুষ। আমি আপনাদেরকে পানি খাওয়ার যেই জায়গাটি রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন সামনে রবির পক্ষ থেকে, স্টেশনের পক্ষ থেকে এখানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে, পানি সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে। সবার নজর শুধু স্ক্রিনের দিকে, কখন ট্রেন আসবে সেদিকেই সবার নজর। কখন ট্রেন আসে সেটা আমরা জানি না, আমাদের ট্রেনটিও লেট করতেছে, যার কারণে আমাদেরকেও অপেক্ষা করতে হচ্ছে। আমরা অপেক্ষা করছি, দেখা যাক কখন ট্রেন আসে। দেখেন অনেক যাত্রী, প্রচুর যাত্রী দেখা যাচ্ছে। সবাই এসেই স্ক্রিনের দিকে নজর রাখছে কখন ট্রেন আসবে। দেখেন এখন কিন্তু প্রচুর মানুষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই জায়গায় এত মানুষ ছিল না, কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষের সমাগম বেড়ে গেছে। আরেকটি বিষয়, আমি যেই স্টেশনে যে একটি ছোট পার্ক রয়েছে সেই পার্কটির ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই জায়গার মধ্যে খুবই জায়গাটা নীরব, ঠান্ডা, গাছ রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, মানুষ বসে আছে। মানুষ বসে আছে, যাত্রীরা বসে আছে। এক লোক চা বিক্রি করার জন্য আসছে। প্রতি কাপ চা, রং চা, আদা লেবু দিয়ে 1 কাপ চা 10 টাকা, যেটি দোকানে 5 টাকা বা 6 টাকা, সেটি এখানে 10 টাকা করে বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এক টুকরো আদা, সম্ভবত লেবু দেয় না, শুধু আদা দিয়ে 1 কাপ চা 10 টাকা করে বিক্রি করে। যাদের ইচ্ছে হয় খায়, যাদের ইচ্ছে হয় খায় না, এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। কেউ খাচ্ছে আর কেউ খাচ্ছে না। অনেক মানুষ নাস্তা কিনে এনে খাচ্ছে। জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। বড় বড় গাছ রয়েছে, গাছের নিচে মানুষ অপেক্ষা করে। জায়গাটি ছোট্ট, তবে যথেষ্ট পরিমাণ বসার জায়গা রয়েছে। মানুষ অপেক্ষা করছে। আমি বের হয়ে যাচ্ছি, কারণ ছোট্ট একটি জায়গার মধ্যে দেখার মতো আর তেমন কিছু নাই। আমি বের হয়ে যাচ্ছি। আমি অপেক্ষা করছি কখন আমাদের ট্রেন আসবে, আর সেই সাথে আপনাদেরকে পরিস্থিতিটি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি আশপাশের বিষয়গুলো। যে আমি আবার একেবারে একটি ট্রেন এসেছে, সেই ট্রেনের দিকে আপনাদেরকে নিয়ে আসলাম। অর্থাৎ এটি হলো আমার ট্রেন। আমি যে ট্রেনে যাব, তিতাস ট্রেন। অর্থাৎ আমি যাব না, আমার সাথে আমার ওয়াইফ এবং আমার ছোট্ট মেয়ে নুসাইবা এবং তার নানু যাবে। তাদেরকে আমি স্টেশনে এগিয়ে দেওয়ার জন্য এসেছি। ট্রেন চলে এসেছে। এটি হলো তিতাস কমিউটার ট্রেন। দীর্ঘ অপেক্ষার পরে প্রায় 1 ঘন্টা পরে ট্রেনটি এসেছে। এই ট্রেনটি স্টেশনে আসার কথা 9টা 30 মিনিটে। এই ট্রেনটি ঢাকা স্টেশন ছাড়ার কথা 9টা 45 মিনিটে, অথচ ট্রেনটি এসেছে 10:30টার সময়, আর ট্রেনটি ছেড়ে যাবে 11টার সময়। মানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন আসার সাথে সাথে মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। যারা যাত্রীরা অপেক্ষায় রয়েছিল, ট্রেন আসার পরে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে।
যার যার আমি আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার শাশুড়িকে ট্রেনে উঠিয়ে দিয়েছি। তাদের সিট নাম্বার হলো খবগির 13 এবং 14 নাম্বার সিট। তাদেরকে আমি ট্রেনে উঠিয়ে তাদের থেকে বিদায় নিয়ে এখন আমি চলে যাব। চলে যাওয়ার আগে আপনাদেরকে পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি যে সাথে সাথে আরেকটি ট্রেন এসেছে। যাত্রীরা লাইন ধরে সেই ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী আসছে যাচ্ছে। তবে এখন যে ট্রেনটি এসেছে এটি একটি আন্তনগর ট্রেন। এই ট্রেনের মধ্যে প্রচুর যাত্রী বহন করা হয়। এই ট্রেনের মাধ্যমে প্রচুর যাত্রী যাতায়াত করে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী সেই ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি স্টেশনে একটি পিলারের পাশে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ শুধু যাচ্ছে। আমি মানুষের পিছনের দিকটি ভিডিও করেছি, কিছুক্ষণ পরে আবার সামনের দিকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। সবার হাতে ব্যাগ রয়েছে, ছোট বড় ট্রলি, কাপড়ের ব্যাগ, বিভিন্ন মালামাল সবাই নিয়ে যাচ্ছে। ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় অনেক কিছুই নেওয়ার দরকার হয়। অনেক মালামাল কেউ শখ করে নেয়, কারো দরকারি জিনিস, বিভিন্ন জিনিস রয়েছে। আর এখন শীতের মৌসুম, যার কারণে প্রচুর কাপড় চোপড় নিতে হয়। আপনারা সবাই জানেন যে গ্রামে প্রচুর শীত, আর শীতের সময় প্রচুর কাপড়ের দরকার হয়, যার কারণে পর্যাপ্ত পরিমাণ কাপড় নিয়ে তারপরে ভ্রমণ করতে হয়, গ্রামে যেতে হয়। যেখানে যেতে হয় প্রচুর পরিমাণে কাপড় নিতে হয়, শরীরেও প্রচুর পরিমাণে কাপড় থাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আমার মনে হচ্ছে এই বছর আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ঠান্ডা। যাই হোক, আশা করি আর 1 মাস এই শীত থাকবে, তারপরে আবার এই শীত চলে যাবে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমি স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পথে একটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিষয়টি আসলে মানুষ আসা যাওয়া করছে, যাচ্ছে। দেওয়ালের মধ্যে নিখোঁজ সংবাদ লেখা রয়েছে। কেউ হয়তো হারিয়ে গিয়েছে, সে হারিয়ে যাওয়ার সংবাদ দেওয়া আছে। তো আমি সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। সাধারণত ট্রেন এই যে লাইন রয়েছে, এই লাইনের মাঝামাঝি জায়গায় থামে। তো এখান থেকে বের হতে হলে কমপক্ষে 3-4 মিনিট সময় দরকার হয়। আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মানুষ আসছে, শত শত মানুষ আসতেছে, সবাই ট্রেনে যাবে। এই যে এটি হলো অয়েল ট্যাঙ্কার, অয়েল কার। এই অয়েল কারটি গিয়ে নির্ধারিত ট্রেনে অয়েল দিয়ে আসে। এটি যে সব ট্রেনের মধ্যে অয়েল দেয়, অয়েল ট্যাঙ্কার, অয়েল কার। সেই অয়েল কারটি চলে গেল। আমি পিছনের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে মানুষ এগিয়ে যাচ্ছে নির্ধারিত ট্রেনে ওঠার জন্য। সবাই ব্যাগ, যার যার মালামাল সামানপত্র নিয়ে যাচ্ছে। আমি সামনের দিকে আবার রওনা দিলাম। কেউ কেউ দৌড়ে যাচ্ছে, কারণ ট্রেন কখন ছেড়ে দেয়, সময় শেষ, সিগন্যাল দিচ্ছে বারবার, যার কারণে কিছু কিছু মানুষ দৌড়ে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছে। আর যারা এসেছে তারা স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতেই কিন্তু ব্যাগ রয়েছে। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে গেলেই আমি একটি পুলিশি বাধার মুখোমুখি হব। আপনারা সবাই বিষয়টি লক্ষ্য করবেন। সামনে আমাকে পুলিশ বাধা দিবে। সামনে 2জন পুলিশ আছে। আমি যখন ভিডিও করতেছিলাম তখন তারা আমাকে বাধা দিয়েছিল। তো অবশেষে পুলিশের বাধা উপেক্ষা করে আমি স্টেশন থেকে বের হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্টেশনের বাহিরের দিক। আমি স্টেশন থেকে বের হয়ে এখন আমি নারায়ণগঞ্জ কমিউটার, যেখান থেকে শহরতলির ট্রেন ছাড়ে, অর্থাৎ ঢাকা থেকে নারায়ণগঞ্জে যেই ট্রেন যায় স্টেশন, সেখানে আমি যাব। যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এখনও তিতাস ট্রেনের জন্য মানুষ বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য।
দেখতে পাচ্ছেন এখনো দীর্ঘ লাইন। তবে আশার বাণী হলো সবাই টিকিট পাবে, কারণ তিতাসের মাধ্যমে প্রচুর মানুষ যাতায়াত করে। তো আমি বের হয়ে গেলাম, টোটালি আমি একেবারে স্টেশন থেকে বের হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোপুরি বাহিরের দিক। এখন আমি যাচ্ছি নারায়ণগঞ্জ তথা শহরতলি ট্রেনের দিকে। নারায়ণগঞ্জ ট্রেনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা ব্যাগ সামানপত্র নিয়ে সবাই দৌড়ে হেঁটে শহরতলি স্টেশনের দিকে যাচ্ছে। এটি হলো সেই বহুল আলোচিত শহরতলি স্টেশন। এখান থেকে সাধারণত নারায়ণগঞ্জের দিকে ট্রেন ছেড়ে যায়। এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। এখান থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং আশেপাশের জেলাতে ট্রেন সিএনজি কার এগুলি ভাড়া করা যায়, এবং যারা যাত্রী নিতে আসে তাদের এই গাড়ি এখানে পার্কিং করা হয়, তারা অপেক্ষা করে যাত্রীদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রয়েছে, সিএনজি রয়েছে, অটো রিক্সা রয়েছে। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সম্ভবত কোনো কারণে পানি পড়েছে রাস্তাটি। আমি একটু সাইড দিয়েই যাওয়ার চেষ্টা করব, কারণ এই পানির মধ্যে এমনি ঠান্ডার শীত, সেখানে আবার যদি পেক কাদা থাকে তাহলে সমস্যা। তো আমি একটু সাইড দিয়েই যাওয়ার চেষ্টা করলাম। এখানে প্রচুর গাড়ি এবং সিএনজি রয়েছে। এখান থেকে ঢাকা শহর এবং আশেপাশের জেলার নারায়ণগঞ্জ, গাজীপুর, তারপর ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে মিরপুর, গুলিস্তান, তারপর গাবতলী, বিভিন্ন জায়গায় সারা ঢাকা শহরের অলিতে গলিতে যাই। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে টং রয়েছে, দুটি টং। এই টঙের মধ্যে হালকা পাতলা নাস্তা করা যায়, চা বিস্কিট কলা এগুলি পাওয়া যায়। তো আমি একেবারে শহরতলি স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। এখন দেখার চেষ্টা করলাম ট্রেন আছে কিনা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ট্রেন আছে কিনা। পরবর্তী ট্রেন ছেড়ে যাবে 12:30টার সময়। তো আমি যখন এখানে এসেছি তখন বাজে 11টা। তো 11টার সময় আমি এসে দেখলাম যে পরবর্তী ট্রেন 12:30। তো আমার এখানে দাঁড়িয়ে বা অপেক্ষা করার কোনো কারণ নেই, আমি এখন বের হয়ে যাব। আমি অলরেডি বের হয়ে গেছি, কারণ 1.5 ঘন্টা আমি এখানে অপেক্ষা করতে পারবো না। আমি অন্য লাইনে তথা বাসে যাওয়ার চেষ্টা করব। তো আমি স্টেশন থেকে আবার বের হয়ে গেলাম। এখন আমি ওভার ব্রিজ পার হয়ে মুগদা রুটে যাব, মুগদা বিশ্ব রুটে। আপনারা যারা এই রাস্তায় যাতায়াত করেন তারা জানেন যে ওভারব্রিজ পার হয়ে রাস্তার ওপাশে গেলেই নারায়ণগঞ্জ তথা যাত্রাবাড়ি, টিটি যাত্রাবাড়ি, সায়দাবাদ, তারপর সাইনবোর্ড, শনিরাখড়া এগুলির বাস, চিটাং রোডের বাস, মৌচাকের বাস ওই জায়গার থেকে পাওয়া যায়। তো আমি এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমি এখন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ, দুই পাশে মানুষ আসা যাওয়া করছে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন মানুষ হেঁটে যাচ্ছে, যাদের পিছনে বিশাল বড় বড় দুটি ব্যাগ রয়েছে। তাদের সামানপত্র তারা বহন করে নিয়ে যাচ্ছে। সম্ভবত তারা তাবলিগের লোক কিনা সেটা আমি জানি না। শুধু তাবলিগের লোক হলেই যে বড় বড় ব্যাগ বহন করে তা নয়, সাধারণ মানুষও রয়েছে। যেহেতু এখন শীতের মৌসুম, শীতের কাপড় হইতে পারে, আবার সামানপত্র হতে পারে, আবার ব্যবসায়ী হতে পারে, কাপড় নিয়ে হয়তো কোথাও বা এলাকার মধ্যে গিয়ে বিক্রি করবে। আপনারা দেখতে পারবেন যে যাওয়ার পথে একটি টঙের দেখা পেলাম, ছোট্ট টং, চা বিস্কিট বিভিন্ন খাবার বিক্রি করে ফুটপাতের মধ্যে। তো আমরা অবশেষে ওভার ব্রিজে পা রাখলাম। আমি এগিয়ে যাচ্ছি। এটি কমলাপুর রেলওয়ে স্টেশনের বিশাল বড় একটি ওভারব্রিজ। অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর উপরে উঠতে হয়। মানুষ আসছে, আমি উপরে উঠছি, আর কিছু মানুষ নামছে। আমার সাথে আরও অনেক মানুষ উঠছে। তো আপনারা দেখতে পারবেন যে 3 স্তরে এখানে সিঁড়ি রয়েছে। আমরা দ্বিতীয় স্তরে পার হয়ে তৃতীয় স্তরে পা রাখলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাব। অবশেষে আমরা এই যে উঠে গেলাম, এখন আমরা আবার ডান দিকে যাব।
এখানে বিভিন্ন এই ওভারব্রিজের মধ্যে আপনার যারা আসা যাওয়া করেন তারা দেখতে পারবেন যে অনেক কিছু এখানে ক্রয় বিক্রয় করা হয়, আবার অনেক বিক্ষোভ রয়েছে। যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তার দুই পাশে এটা ওভারব্রিজটি একেবারে স্টেশনের উপরে ছাদের উপরে এই ওভারব্রিজটি করা হয়েছে। মানুষ হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে যাচ্ছি। এই যে সামনে এগিয়ে যাচ্ছি, এখন আবার একটু নিচে নামছি, একটু নিচে নেমে সামনের দিকে হেঁটে আবার বামে ডানে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দৌড়ে আসতেছে, কেউ হেঁটে আসতেছে, আমি হেঁটে যাচ্ছি। প্রচুর মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে, সবাই হেঁটে যাচ্ছে। সবাই হাঁটতেছে। এই যে এখন আমি ডান দিকে আবার রাস্তার মোড় নিলাম। অনেক মানুষ হাঁটতেছে, আমিও হাঁটতেছি। অনেক মানুষ আসতেছে, আমি যাচ্ছি, আমার মতো আরও অনেক মানুষ যাচ্ছে। সবার কাছেই ছোটোখাটো একটি ব্যাগ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। সামনে একটি লোক হেঁটে যাচ্ছে, তার পিছনে একটি ব্যাগ। এক লোক তার মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো এভাবেই মানুষ প্রতিদিন 24 ঘন্টা এই রাস্তা প্রাণবন্ত থাকে, মানুষ আসা যাওয়া করে, কেউ আসছে কেউ যাচ্ছে। আবার ফুটপাতের মধ্যে রাস্তার পাশে আপনার সামনে গেলেই দেখতে পারবেন যে অনেক কিছু বিক্রি করছে। বিশেষ করে বিকালের দিকে এই রাস্তার দুই পাশে, রাস্তার এক পাশে প্রচুর ফুটপাতের মধ্যে প্রচুর মানুষ বিভিন্ন কিছু বিক্রি করে, বিভিন্ন দরকারি জিনিস বিক্রয় করে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এগিয়ে যাচ্ছে মানুষ, শত শত মানুষ। এই যে এক লোক দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, উনি ডিম বিক্রি করছে, কোয়েল পাখির ডিম বিক্রয় করছে। এই একটু সামনে গিয়ে আরেকটি লোক দেখতে পাচ্ছেন শীতের মোজা, মোবাইলের জিনিসপত্র, পার্টস পাতি বিক্রি করছে। এখানে একজন মহিলা, উনিও ডিম বিক্রি করছে, বড়ুই বিক্রি করছে, বড়ুই। এই যে উনি বড়ুই বিক্রি করছে, আর এখানে কোয়েল পাখির ডিম বিক্রি করছে। আবার এখানে বড়ুই আর বেল বিক্রি করছে, প্রতি জোড়া বেল 80 টাকা। এখানে আরেকটি মহিলা কোয়েল পাখির ডিম বড়ুই বিক্রি করছে। এখানে সম্ভবত একজন ভিক্ষুক, হ্যাঁ একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। এখানে আরেকজন বিভিন্ন ধরনের গড়ি, তারপর মোজা এগুলি বিক্রি করছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমি অলরেডি মুগদা রোডে চলে আসলাম। এটা হলো মুগদা মান্ডা বিশ্ব রোড, হাইওয়ে রোড, 2 লাইনের একটি রোড। আমি রাস্তার ওপাশে গিয়ে নামবো। এই যে আমি এগিয়ে যাচ্ছি, এখানে এক লোক তোয়ালে বিক্রি করছে, আমি এখন ডান দিক দিয়ে নেমে পড়ব। আমি একটি যে বাসে চড়ে যাই, লাভবাহিক বাস, আমি একটি বাস দেখতে পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি নামার চেষ্টা করছি। এই বাসটি হলো রায়দা। এই বাসটি নারায়ণগঞ্জ যায়, তবে এটি পাগলা রুটে যায়। আমি সেদিকে যাব না, আমি যাব যাত্রাবাড়ি রুটে। তো আমি খুব স্পিডে নামার চেষ্টা করছি, কারণ সামনেই আমার একটি লাভবাহিক বাস রয়েছে। যদি আমি এই বাসটি পাই, সেজন্য আমি খুব তাড়াতাড়ি নামার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ বিভিন্ন ফুটপাতে বিভিন্ন কিছু বিক্রি করছে। আমি আমার গাড়িটির জন্য খুব তাড়াতাড়ি নেমে পড়লাম। আমি এখন মেন রোডে নামার চেষ্টা করছি, যদি আমার বাসটি পাই। না, আমার বাসটা অনেক দূরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাভবাহিক বাস, ওই যে দেখতে পাচ্ছেন হালকা সাদা এবং লাল কালারের লাভবাহিক বাস। আমি বাসটি পেলাম না। যদি বাসটি পেতাম তাহলে অনেক আগে যেতে। অবশেষে আমার বাসটি আমি পেলাম না, লাভবাহিক বাস আমাকে ছেড়েই চলে গেল। আমি অনেক তাড়াহুড়া করে ব্রিজ থেকে নেমেছি, ওভারব্রিজ থেকে নেমেছি, কিন্তু আমি বাসটি পাইনি। তো বাসটি না পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হেঁটেই যাব। আপনাদেরকে
রাস্তার বিভিন্ন দৃশ্য এবং পরিস্থিতি দেখিয়ে তারপর আমি ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। হাঁটা শরীরের জন্য অনেক ভালো। আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রমাগত হাঁটছি। আপনাদেরকে রাস্তার দুই পাশের বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম এবং হেঁটে হেঁটে আমি যাচ্ছি। এই যে রাস্তার পাশে ফুটপাতে বিভিন্ন কিছু বিক্রি করছে, আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই যে আমি এখন হাঁটবো, কারণ আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি হেঁটে হেঁটেই বাসায় যাব। আমি শনিয়াকড়া পর্যন্ত হেঁটেই যাব। তো রাস্তার দুই পাশে অনেক কিছু দেখা যায়। এখানে বসার জায়গা রয়েছে। তারপর মানুষ দাঁড়িয়ে আছে, গাড়ি পার্কিং করে রেখেছে। এই যে রাস্তা বসার জায়গার মধ্যে এক লোক শুয়ে আছে। তাদের জন্য আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়, এই শীতের মধ্যে তারা এই ফুটপাতের মধ্যে শুয়ে থাকে। তাদেরকে যদি কিছু দান করতে পারতাম তাহলে খুবই খুশি হতাম, খুবই ভালো লাগতো। যাই হোক, সেই তৌফিক সৃষ্টিকর্তা আমাকে এখনো দেয় নাই। যদি দেয় তাহলে অবশ্যই আমি তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন ফুটপাতে আর একজন শুয়ে আছে। তাদেরকে দেখলে খুবই কষ্ট লাগে, তবে তাদের জন্য আমি কিছু করতে পারতেছি না, এই জন্য আমার কষ্ট লাগতেছে। যাই হোক, তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমি রয়েছি মুগদা মেডিকেল কলেজের পাশে। মুগদা মেডিকেল কলেজের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশনের রাস্তায় মুগদার পাশের রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন শীতের সময়, এখনও সূর্যমামা উঁকি দেয়নি। কুয়াশার বেড়াজাল ভেঙে সূর্যমামা এখনও তার মুখ আমরা দেখতে পাইনি, তিনি বের হতে পারেননি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শোরুমের বায়ারা, বিভিন্ন শোরুম রয়েছে রাস্তার পাশে, তারা শোরুম ওয়াশ করছে, যার পানি আমরা রাস্তায় দেখতে পেলাম। কারণ এখন যেহেতু বৃষ্টি হয়নি, তাছাড়া অন্য জায়গায় রাস্তা ভেজা নয়, এখানে ভেজার কারণ হলো তারা শোরুম ওয়াশ করেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানুষ আসছে, কেউ যাচ্ছে, আমিও যাচ্ছি, রাস্তার পাশ দিয়ে গাড়িও যাচ্ছে। তো আমি রাস্তার দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি ফুটপাথ ধরে হাঁটতেছি, দেখা যাক কতটুকু হাঁটা যায়। আজকে যতটুকু পর্যন্ত হাঁটা যায় আমি হাঁটবো ইনশাল্লাহ। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক হাঁটতেছি। রাস্তার দুপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, কোথাও গাছ, কোথাও ফুটপাত, কোথাও ফুটপাতে দাঁড়িয়ে আছে মানুষ, কোথাও টং। এই যে ডান পাশে টং দেখতে পাচ্ছেন। এই যে একটি রাস্তা, মুগদা বিশ্ববিদ্যালয়ের যে মুগদা মেডিকেল কলেজের যে পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা এটি। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হাঁটতেছি। আজকে আমি হাঁটবো, আপনাদেরকে রাস্তার দুই পাশের পরিস্থিতি দেখাবো। আমি হেঁটেই যাচ্ছি, ক্রমাগত হাঁটতেছি, রাস্তার দুই পাশের পরিস্থিতি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে এক লোক পান বিক্রি করছে। তবে আপনারা হাঁটতে হাঁটতে একটি বিষয় দেখতে পারবেন যে অন্যান্য দেশের ফুটপাত আর আমাদের দেশের ফুটপাতের মধ্যে অনেক পার্থক্য। আমাদের দেশের ফুটপাতের পাশে শুধু ময়লা আর ময়লা, যেটা অন্যান্য দেশের মধ্যে আপনারা দেখতে পাবেন না। আমাদের দেশের মানুষ একটু অসচেতন, ময়লার দিক দিয়ে তারা খুবই অসচেতন। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে আপনারা দেখবেন রাস্তার দুই পাশে আমি হাঁটবো, প্রায় আধা ঘন্টা হাঁটবো, তারপরে দেখতে পাবেন কোনো ডাস্টবিন নাই, কোনো ডাস্টবিন নেই। রাস্তার পাশে দুই পাশে কোনো ডাস্টবিন নেই, তো মানুষ ময়লা কোথায় ফেলবে? আর বাংলাদেশের মানুষ এত খারাপের খারাপ, ডাস্টবিন দিলেও এই ডাস্টবিন নিয়ে বিক্রি করে ফেলে। টুকাইরা এই ডাস্টবিন নিয়ে বিক্রয় করে, টাকা নিয়ে যায়। চিন্তা করেন একটা কোন দেশে বাস করি আমরা। রাস্তার দুই পাশে কোথাও আপনার ডাস্টবিন দেখবেন না, শুধু ময়লা দেখবেন, ময়লা আর ময়লা। আমি এগিয়ে যাচ্ছি, এই যে দেখেন এখানে একটি ময়লার বাগার, এই যে রাস্তার পাশেই ময়লা আর ময়লা। তো আমি হেঁটে যাচ্ছি, দেখা যাক কতটুকু পর্যন্ত হাঁটা যায়। রাস্তার দুই পাশে গাড়ি রয়েছে। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ফুটপাথের মধ্যে মোটরসাইকেল গাড়ি পার্কিং করা, যেটা আপনারা অন্য অন্য দেশে দেখবেন না। আমাদের দেশে ফুটপাথ মনে হয় তাদের বাপদাদার সম্পত্তি, গাড়ি ফুটপাথের মধ্যে পার্কিং করে রেখে চলে যায়। এগুলি নিয়েই অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কে কার কথা শুনে। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এই যে ফুটপাথের মাঝখানে দোকান টং,
আবার সাইডে টেবিল বিছিয়ে রেখেছে, মানুষ বসে থাকে। যদি এখানে টং দিয়ে যদি রাস্তার মধ্যে টেবিল বিছিয়ে রাখে তাহলে মানুষ কীভাবে আসা যাওয়া করে, এই বিষয়টি আমার মাথায় ধরে না। কখন যে আমাদের দেশটা পরিবর্তন হবে আল্লাহ জানে। যাই হোক, আমি সামনে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন অর্ধেক রাস্তা দখল করে ফুটপাতে ট্রাক, গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, অটো দাঁড়িয়ে রয়েছে, পার্কিং করে রেখেছে। অর্ধেক রাস্তা তারা ব্লক করে রেখেছে। যানজট তো এভাবেই সৃষ্টি হয়। এই যে ফুটপাতের মধ্যে ভ্যান গাড়ি রেখে চলে গেছে। এই যে রাস্তার পাশে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি পার্কিং করে চলে গেছে। যাই হোক, এসব বিষয়ে আপনারা সবাই জানেন। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি একটি রাস্তা, খুবই ঢালু একটি রাস্তা। আমি এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তার পাশে ফুটপাত, দোকান, ফুটপাত দখল করে দোকান। এই যে বিরিয়ানির ডেকসি রেখেছে। এই যে এখানে তারা রান্না করতেছে ফুটপাতের মধ্যে। এগিয়ে যাচ্ছি আমি সামনে, আরও অনেক কিছু দেখবেন, এখনও অনেক কিছু বাকি আছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ফুটপাতের মধ্যে কী যেন বিক্রি করছে, ফুটপাত দখল করে। সামনে একটি খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সামনে খুব সুন্দর একটি জিনিস আসতেছে আপনাদের জন্য। রাস্তার পাশে এই যে দেখেন শুধু ময়লা আর গাড়ি পার্কিং করে রেখেছে, কোনো ডাস্টবিন নাই, কোনো ডাস্টবিন আপনারা দেখতে পাবেন না, ডাস্টবিন নাই। এই যে এখানে উনি পান বিক্রি করতেছে এক চাচা রাস্তার পাশে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যতটুকু যাওয়া যায় আমি যাচ্ছি, দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আমি হাঁটতেছি, যতটুকু পর্যন্ত হাঁটা যায় আমি হাঁটবো। আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে অনেক গাড়ি দেখবেন, গাড়ি দাঁড়ানো। এই যে দেখেন ফুটপাতের অবস্থা, মানে ওই দিক দিয়ে যাওয়ার কোনো অপশন নাই, ফুটপাত পুরাই দখল করে ফেলেছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি। এখন ফুটপাত দিয়ে আর হাঁটতে পারতেছি না, কারণ ফুটপাত দখল করা। আমি রাস্তার পাশ দিয়ে রিস্ক নিয়ে হাঁটতেছি। যাই হোক, আমি সামনের দিকে আগাই, আবার ফুটপাতে উঠতেছি, কারণ বাইসেন্সের লাইসেন্স নাই, কখন গাড়ি এসে আমার উপরে পড়ে। কষ্ট হলেও আমি ফুটপাত দিয়ে হাঁটবো। এই যে আমি হেঁটে যাচ্ছি। এই যে দেখেন ময়লার অবস্থা, দেখেন কি অবস্থা ময়লার। অবশেষে সেই জিনিসটার মধ্যে সামনে আমরা চলে এসেছি। এখানে খুব সুন্দর একটি বাজার। এখানে মুরগ, তারপর কবুতর, তারপর পাখি, এগুলি বিক্রয় করা হয়। এখানে একটি বাজার, এই বাজারের মধ্যে আমি কিছুটা সময় আপনাদের দেখাবো। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। আমি শর্টকাট, বেশি সময় নেব না, হয়তো 2-3 মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাখি। এই যে পাখি এবং পাখির খাঁচা, এখানে পাখি বিক্রয় করা হয়। প্রতি শনিবারে মুগদা বিশ্ব রোড পাখি এখানে বসে, পাখির বাসা, তারপর পাখির খাঁচা, পাখি এখানে বিক্রয় করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কবুতর, অনেকগুলো কবুতর, এখানে কবুতর বিক্রয় করা হয়, পাখি বিক্রয় করা হয়, মোরগ বিক্রয় করা হয়। এই যে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় মোরগ, লম্বা লম্বা রাতা মোরগ। আমি এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে কবুতর, অনেক ধরনের কবুতর, বিভিন্ন জাতের কবুতর, দেশি বিদেশি কবুতর এখানে রয়েছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে কবুতর দেখানোর চেষ্টা করছি। কবুতরের এবং পাখি, ছোট্ট খাঁচার মধ্যে ভিতরে পাখি। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর উনি পাখি বা কবুতর লালন পালন করার জন্য বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন আইটেম। আর এখানে আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পাবো ইকুরিয়ামের মাছ বিক্রি করতেছে। ইকুরিয়ামের মাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইকুরিয়ামের মাছ। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, ইকুরিয়ামের মাছ রয়েছে, এখানে তারা মাছ বিক্রয় করে।
আরও রয়েছে এখানে এখানে একটি ছেলে মাছ বিক্রি করে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি, আপনাদেরকে তার কথাগুলো শোনাবো। আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। তোর নাম কি? জিসান, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি বৌদ্ধ মন্দির। তুমি নিজে এগুলি ইয়া করো, ডিম থেকে বাচ্চা ফোটাও? তোমার বাসায় কেমন আছে? বাসায় আমাদের হাউস আছে, অনেক বড় বড় হাউস, ওগুলাতে ও, এগুলি কত করে বিক্রি করো? ওগুলো আপনি যে প্লাটি আছে ছোট এটা? সাইজের, ওগুলো 60 টাকা। শর্ট টেল আছে 80 টাকা। পরে বেটার এই পেয়ার আছে জারিং সাইজ, এগুলা 400 টাকা। আর এটা? এটা আছে 220 টাকা মেল। আর এই যে হাতে আছে এটা কত? এটা 200 টাকা। আর এই হাতে এগুলি কত করে? এগুলো হলো 200 গ্রাম। আর এই যে গাছ আছে, গাছগুলো আছে। এগুলি গাছ কি পচে না? না, পচবো না, সবসময় থাকবে। ওগুলো তো পানির গাছ। এই বাজারটা কি সবসময় বসে প্রতিদিন? না, প্রতিদিন না, সপ্তাহে একবার, শনিবার শুক্রবার। সপ্তাহে শনিবার? ভালো ভালো মতো শীতের দিনে তো এখন অফার দিব। কোন দিক দিয়া তো হোক আমরা কি চাইছে আমরা আসলে আমরা কি কইতাছে। তো আপনারা দেখতে পেলেন যে আমি একটি মাছের ইকুরিয়াম তথা কবুতর, পাখি এগুলি বিক্রি করার একটি বাজার গড়লাম। মুগ্ধমান্ডা বিশ্ব রোডের পাশেই এই বাজারটি বসে, ফুটপাতের মধ্যে, রাস্তার পাশে এই বাজারটি। একটি ছেলের সাথে আমরা কথা বললাম, সে বাসার মধ্যে এগুলো উৎপাদন করে। প্রতি শনিবারে মুগ্ধমান্ডা এই বাজারটি বসে, এখানে সে বিক্রি করার জন্য এগুলি নিয়ে আসে। তো তার সাথে কথা বলে আমি আবার এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হাঁটতেছি। আমি একটি বিষয় আপনাদেরকে বারবার বলতেছি যে বাংলাদেশের ফুটপাত আর অন্যান্য দেশের ফুটপাতের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের মধ্যে ফুটপাতের মধ্যে শুধু ময়লা আর আবর্জনা থাকে, গাড়ি পার্কিং করে রাখে, ফুটপাতে দোকান বসিয়ে রাখে, মানুষের চলাচলের সমস্যার সৃষ্টি করে। অথচ অন্যান্য দেশের ফুটপাত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা নেই। তাছাড়া এরকমভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করে না। অন্য দেশের মানুষ নিয়ম শৃঙ্খলার প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং সবাই নিয়মকানুন মেনে চলে। আর বাংলাদেশের ক্ষমতা যার, সব তার, কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই। যেখানে সেখানে এই যে ট্রং, যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে, মালামাল রেখে দেয়। আমার সাথে সাথে একটি ছেলে আসতেছে, ফুটপাতের একটি ছেলে, সে আমার সাথে এসে জিজ্ঞেস করতেছে আমি কেন তার ভিডিও করলাম। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় থাকো। সে বলতেছে আমি এখানেই থাকি, আমার বাড়ি চাঁদপুর, আমি এখানে গাড়ি টাড়ি পরিষ্কার করি, তারপর বাসা বাড়ি পরিষ্কারের কাজ করি। পরে বললাম যে তোমার মা বাবা নেই? সে বললো না, আমার কোনো মা বাবা নেই, এখানেই থাকা হয়, খাওয়া হয়, ঘোরাফেরা করা হয়, তার পোশাক পরিচ্ছদ তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা আবর্জনায় মাখানো। যাই হোক, তার সাথে কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ অপেক্ষা করা আমার ঠিক হবে না। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এই যে মালামাল, এই পাশে গাড়ি, মানুষ হাঁটবে তার জায়গাও নেই। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কতটুকু পর্যন্ত সামনের দিকে যাওয়া যায়। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি, কতক্ষণ পর্যন্ত যাওয়া যায় দেখা যাক। রাস্তার দুই পাশে এখানে বাসের কাউন্টার, বিভিন্ন ধরনের বাস। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে টিটিপাড়া থেকে সায়দাবাদ পর্যন্ত রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বাস কাউন্টার রয়েছে। এখান থেকে বিভিন্ন জেলায় বাস ছেড়ে যায়, বিশেষ করে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখান থেকে বাস ছেড়ে যায়।
এখানে বিভিন্ন ধরনের বাস রয়েছে, রয়্যাল, তিশা, সোহাগ, তারপর রয়েছে গ্রিন লাইন, তারপর রয়েছে অনেক ধরনের বাস রয়েছে। বিশেষ কক্সবাজার, চট্টগ্রাম, সিলেটের অনেক বাস এখানে রয়েছে। নোয়াখালীর বাস রয়েছে, বরিশালের, শরীয়তপুরের, ভোলার, তারপর রাজবাড়ী, তারপরে বাগেরহাট, খুলনা, যশোর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, গাজীপুর, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, অনেক ধরনের বাস রয়েছে। সেন্ট মার্টিন এক্সপ্রেস রয়েছে, হিমাচল, অনেক ধরনের বাস রয়েছে। তো রাস্তার দুই পাশে এসব বাসের কাউন্টার। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কীভাবে গাড়ি রাখা আছে, ভ্যান গাড়ি। মানে আমাদের দেশটাকে কি বলবো, উন্নত দেশে যে আমরা কখন যাব আল্লাহই জানে। কি একটা অবস্থা, রাস্তার মধ্যে ময়লা, গাড়ি, জানি না দেশটা কখন পরিবর্তন হয় আল্লাহই জানে। সব রাস্তা দিয়ে হাঁটলে কেমন লাগে। যাক, হেঁটে যাচ্ছি, সামনের দিকে কিছু বলার নাই। ফুটপাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে মানুষ আমাদের দেশটাকে গরিব করে রাখে। যে আমাদের দেশে যে শাসকরা আসে, তারা দেশকেও নিয়ে কিচ্ছু ভাবে না। দেশকে কীভাবে পরিবর্তন করবে, কীভাবে আমাদের দেশকে একটা উন্নয়নশীল দেশে পরিবর্তন করবে, এসব বিষয় নিয়ে কোনো শাসক চিন্তা করে না। যাই হোক, আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে। এখানে সেখানে ফুটপাত, টং, তারপর দোকান, গাড়ি পার্কিং, ময়লা আবর্জনার স্তূপ, এগুলি দেখে দেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু বলার নাই। এই দেশ কীভাবে পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহই মালুম। তো যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ময়লা আবর্জনার কথা আর কি বলবো। এই যে রাস্তার পাশে পান বিক্রি করে, টং বিক্রি করে, ময়লা আবর্জনা এই যে রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিই। মানে কি বলবো, দোকানের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিই। মানে একটু চিন্তাও করে না আমাদের দেশটা আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ফুটপাতের মধ্যে বসে এলাকার নেতারা চাঁদা তুলে এই ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদা তুলে তারপরে এই ফুটপাতের মধ্যে মানুষকে ব্যবসা করতে দেয়, যার ফলে তারা রাস্তাঘাট নোংরা করে। আর যারা নেতা রয়েছে তারা টাকা পয়সা ইনকাম করে বিদেশে চলে যায়, কারণ তাদের হলো দেশের হলো তাদের একটা ব্যবসা। এগুলো তারা ব্যবসা, দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে যায়, চাঁদাবাজি করে, এটা করে সেটা করে। চাঁদাবাজ যে কখন বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে আল্লাহই জানে। আমাদের দেশের মানুষও বেশি ভালো না। যদি ভালো হতো তারা ন্যায়পরায়ণ শাসক আনতো, বা ন্যায়পরায়ণ শাসক যারা আছে তাদেরকে ভোট দিত। ভোট দেওয়ার আগে একবার চিন্তা করতো যে কারা দেশের টাকা বিদেশে পাচার করবে, কিন্তু এরকম চিন্তা চেতনা কারো নেই। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন গোলাপবাগ রয়েছি, গোলাপবাগ বাস স্ট্যান্ডের মধ্যে রয়েছি। গোলাপবাগের মধ্যে থেকেও প্রচুর পরিমাণে বাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায়। হানিফ বাস রয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে গোলাপবাগ মাঠের মধ্যে প্রবেশ করব, আপনারা আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, আর রাস্তার দুই পাশের পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি এখনই মাঠে প্রবেশ করব, আপনারা আমার সাথে থাকুন। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এ রাস্তার যে পাশে টং ময়লা, এই টংগুলি বেশি ময়লা করে। মানে চায়ের প্যাকেট, বিস্কুট, রুটির প্যাকেট খাওয়ার পর রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। নাই কোনো ডাস্টবিন, নাই ময়লার কোনো বক্স, কিচ্ছু নেই।
কি একটা অবস্থা বাংলাদেশের, কখন যে পরিবর্তন হয় আল্লাহই জানে। যাই হোক, আমি হাঁটতেছি রাস্তার পাশ দিয়ে। দেখা যাক কত দূর যাওয়া যায়। আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আমি কিছুক্ষণের মধ্যেই গোলাপবাগ স্টেশনের মধ্যে প্রবেশ করব এবং আমার ভিডিওটি আমি এখানে আপাতত সংক্ষিপ্ত করব। পরের অংশ আমি সামনের ভিডিওতে আপনাদের জন্য প্রকাশ করব। আশা করি আপনারা সাথে থাকবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিওটি সম্পূর্ণ করব এবং সমাপ্তি টানব। আপনাদেরকে আমি গোলাপবাগের মাঠটি দেখিয়ে তারপর আমার ভিডিও আমি শেষ করে ফেলব। কিছুক্ষণ অপেক্ষা করুন। রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন টং আর টং, অর্থাৎ বিভিন্ন ধরনের বাজার ঘাট, পান, সিগারেট, রুটি, কলা, বিস্কিট এগুলি বিক্রি করে। রাস্তার পাশে আবার বস্তা দিয়ে বিভিন্ন কংক্রিট ঢুকিয়ে তারপর রাস্তা দখল করে, রাস্তা তথা ফুটপাত দখল করে রেখেছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আশা করি সাথে থাকবেন। আর কিছুক্ষণ সামনে গিয়েই আমি ভিডিওটি শেষ করে দিব। আপনারা আমার সাথে থাকুন, দেখার চেষ্টা করুন। আমি এখন সামনেই গোলাপবাগ স্টেশন। গোলাপবাগ গিয়েই আমি আমার ভিডিওটি শেষ করে ফেলব। আশা করি সাথে থাকবেন। আমি হাঁটতেছি, হেঁটে হেঁটে ভিডিও করার চেষ্টা করতেছি। আপনারা আশা করি সাথে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই ভিডিও শেষ করে দিব, কারণ আমি কিছুক্ষণের মধ্যেই গোলাপবাগ মাঠে প্রবেশ করব ইনশাল্লাহ। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, ভিডিওটি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। সবাই